তো সাকিবের সবচেয়ে বড় যে অবদানটা সেটা বলবো যে একটা ইন্টারন্যাশনাল পর্যায়ে 3 ফরম্যাটে 1 নাম্বার 1 হওয়া সেটা যে সম্ভব, এইটা অন্য অন্য ছেলেদের উপরে অনেক আসলে প্রভাব বিস্তার করবে। একটা জিনিস আমি কখনোই মানতে পারি নাই এবং এই নিয়ে আমার সাথে তার অনেক ঝামেলা হয়েছে এবং ইভেন আমি তার সাথে অনেকদিন কথাও বলি না, সেটা হচ্ছে তার রাজনৈতিক সিদ্ধান্তটা। সবাইকে শুভেচ্ছা। আজকে এই যে এই রোদ, এই বৃষ্টি, এই পরিস্থিতির মধ্যে আসছি আমরা ঢাকার একটু পাশে। এটা হচ্ছে মাস্কো একাডেমি। তো মাস্কো একাডেমির পুরো নামটা হচ্ছে মাস্কো সাকিব একাডেমি। ফলে সাকিব সম্পর্কে কিছু বলতে গেলে তো এখানে আসা দরকার, এবং সাকিব সম্পর্কে বাংলাদেশে যে দুইজন মানুষ সবচেয়ে বেশি ভালো বলতে পারেন তার ভেতরে একজন হচ্ছে সালাউদ্দিন ভাই, আমাদের কোচ সালাউদ্দিন ভাই, মাস্কো একাডেমির প্রধান কোচ। সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে একটু সাকিবের বিদায় সম্পর্কে এবং সাকিবের ছোট্ট একটু মূল্যায়ন শুনবো আজকে এখানে বসে। ভাই, সাকিবের রিটায়ারমেন্টটা কিভাবে দেখতেছেন? মানে ডিসিশনটা কি ঠিক আছে? সাকিব আমার মনে হয় যে অনেক চিন্তা ভাবনা করেই নিছে, সেটা হুট করে নেওয়ার মতো ছেলে সে না, সে অনেক চিন্তা ভাবনা করেই নিয়েছে। তাই আমি মনে করি সাকিবের সিদ্ধান্ত আমাকেও সাপোর্ট করতে হবে, কারণ সারা জীবন ও যা করছে তাই হয়তো সাপোর্ট করতে হয়েছে। একটা জিনিস বাদে সেটা পরে বলবো, বাট আমার মনে হয় যে তার সিদ্ধান্তটা সঠিকই আছে, সে অনেক চিন্তা ভাবনা করেই করছে এবং সে সে জানে সে কি করতে পারবে না করতে পারবে, কতটুকু তার তার এখনকার যে মানসিক অবস্থা সেটার উপর বিশ্লেষণ করে আমার মনে হয় সে তার ডিসিশন নিচ্ছে। এখন সাকিব যেটা প্রেস কনফারেন্সে বলছে যে সে খুব করে চায় যে মিরপুরে লাস্ট টেস্টটা খেলতে, তো সেইটা নিয়ে আবার নানা রকম আছে। কিন্তু আসলে কি মানে এই যে আজকের টেস্টটা থেকেই যদি বিদায় হয়ে যায় তাহলে এটা কি ভালো হলো? আসলে সাকিবের প্রাপ্য সম্মানটা বললো। এটা তো সাকিবের হাতেও কিছু করার নাই, এটা কারোর হাতে আসলে কিছু করার নাই, এটা 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 অন্য একটা ব্যাপার, সেটা আসলে এখানে সাকিবেরও কিছু করার নেই। বাট হইলে ভালো হয়, না হইলে তো আসলে কিছু করার নেই, আর ওইটা নিয়ে আফসোস করারও কিছু নাই। বাট আমরা সবাই চাবো সাকিব যেন মিরপুর থেকে আসলে বিদায় নিতে নিতে পারে। আচ্ছা, এখন যদি আপনি ফিরে দেখেন, এখন তো অলমোস্ট সাকিবের শেষই বলা যায়, আর হয়তো 1 বছর অন্যান্য ফরম্যাটে ক্যারি করবে ওয়ানডেতে। তো সাকিবের এই ক্যারিয়ারটা আসলে বাংলাদেশের জন্য কত বড় ব্যাপার? এটা তো বাংলাদেশের জন্য বড় ব্যাপার, আমি বলবো যে বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারদের জন্য অনেক বড় ব্যাপার, অথবা অন্যান্য গেমসের জন্য এটা অনেক বড় ব্যাপার। শুধু ক্রিকেট না, যে কোনো দেশের স্পোর্টসের জন্য আসলে কিছু আইকনিক প্লেয়ার থাকে, হিরো থাকে, যাদেরকে দেখে মানুষ আসলে সামনের দিকে আগায়। তো সাকিব যে ব্যারিয়ারটা ভাঙছে সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সেট করে গেছে যে না, কেউ ইচ্ছা করলে বাংলাদেশি ছেলেও নাম্বার 1 হতে পারে। তো সেটা যে কোনো গেমসের জন্যই আসলে এটা ইন্সপায়ার দিবে যে কোনো। তো ক্রিকেটাররা হয়তো আগে কখনো ভাবেনি যে আমরা ওয়ার্ল্ডের 1 নাম্বার প্লেয়ার হবো। তো নেক্সট জেনারেশন অবশ্যই ভাববে যে না, সাকিব ভাই পাশে তো আমরা না পারার তো কোনো কারণ নেই, যদি সাকিব ভাই পারে তাহলে বাংলাদেশে আরেকজন পারবে। তো যে কোনো স্পোর্টসে বলেন যে আইকনিক প্লেয়ার না থাকলে, দেখুন আমাদের অন্য গেমসগুলোতে কেন আমরা ভালো না, আমাদের তো কোনো আইকনিক প্লেয়ার নেই, কোনো সেট স্ট্যান্ডার্ড নাই যে যেখান থেকে আসলে ওই ব্যারিয়ারটা ভাঙবে। তো কেউ না কেউ তো ওই ব্যারিয়ারটা ভাঙছে। তো সাকিবের সবচেয়ে বড় যে অবদানটা সেটা বলবো যে সে সেই ব্যারিয়ারটা ভাঙছে, একটা একটা ইন্টারন্যাশনাল পর্যায়ে 3 ফরম্যাটে 1 নাম্বার 1 হওয়া সেটা যে সম্ভব, এইটা অন্য অন্য ছেলেদের উপরে অনেক আসলে প্রভাব বিস্তার করবে। একটা জিনিস বলা হয় স্পোর্টসের যে ভুল দেশে ভুল সময়ে জন্মানো, তো আপনার কি মনে হয় যে সাকিবের মতো আরো 2-4 জন থাকলে বাংলাদেশ আসলে সাকিবের অ্যাচিভমেন্টটা এটা কাজে লাগাইতে পারতো? দেখেন, আইকনিক প্লেয়ার তো একসাথে অনেকগুলো আসবে না, একটা আসবে তারপরে হয়তো আস্তে আস্তে এই সংখ্যাটা বাড়তে থাকবে। তো যেহেতু সাকিব আসছে, তারপরে জেনারেশন থেকে হয়তো আরো 2-3 জন আসবে, তখন হয়তো আমাদের ক্রিকেটটা আরো সামনের দিকে আগাবে। একসাথে তো সম্ভব না, বাট উদাহরণ যদি সৃষ্টি করতে পারছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। এবং সেটা দেখে হয়তো অন্যান্য ছেলেরা যদি ইন্সপিরেশন পায়, নিজেদেরকে যদি সেভাবে নিজের ড্রাইভটা যদি তৈরি করতে পারে, তাহলে আমার মনে হয় যে আমাদের ভবিষ্যতে হয়তো আমাদের সব স্পোর্টসে হয়তো বেটার করতে পারে। আচ্ছা, এই প্রশ্নটা আপনারা আগেও করছি, আমার বইয়েও করছি, সেটা আরেকবার করতে চাই যে সাকিবের গুরু হিসাবে যখন সারা পৃথিবী আপনারা চিহ্নিত করে যে সাকিব আইপিএল থেকে ফিরে আসে আপনার সঙ্গে কাজ করে বা কোথাও কোনো ক্রাইসিস হলেই আপনার কথা আসে, তখন আসলে ফিলটা কেমন হয়? এটা কি নিজের একটু অন্য মাত্রায় নিয়ে যায় বলে মনে হয়? না না না, দেখুন আমাদের যে যে রিলেশনটা সেটা আসলে কখনোই আমরা ওইভাবে দেখিনি। আর যে এমন আমার কাছে যে ক্রিকেট শিখতে আসছে তাও না, হ্যাঁ, হ্যাঁ। সেটা হচ্ছে অনেক সময় কিছু মানুষের সাথে কথা বললে হয়তো আপনার ভালো লাগে, আমি হয়তো ওর মধ্যে একজন, হয়তো যে সাকিব হয়তো ভালো না লাগলে হয়তো আমার সাথে কথা বললে, হয়তো 2টা কথা বললেও হয়তো তার ভালো লাগে।
আমরা আসলে কথাই বলি, আমরা আসলে ক্রিকেট নিয়ে খুব মানে টেকনিক দিয়ে না, খুব একটা এগুলো আলাপ আসলে করেন খুব না। বেশি না। একটা স্যাটিসফ্যাকশন যে না কথা বললাম, একটু ভালো লাগলো। আপনারও হয়তো জীবনে ওরকম অনেক মানুষ আছে যে যার সাথে কথা বলে আপনার ভালো লাগে। তো আমার মনে হয় যে ওইটাই আমাদের আসলে রিলেশনটা ওরকমই, যে আমরা আসলে কথা বলি বেশি। কথা যেটুকু বলি হয়তো ক্রিকেট নিয়েই বলবো, বাট খুব কম বললেও কিন্তু বুঝে যায় আসলে আমি কি মিন করতেছি। আচ্ছা তো আমাদের আন্ডারস্ট্যান্ডিং এরকম যে আমরা আসলে বুঝি যে আসলে এখন আসলে সাকিব কি চাচ্ছে বা আমি কি চাচ্ছি। আমারও অনেক জীবনের অনেক ডিসিশন হয়তো সাকিব নিচ্ছে, আচ্ছা ঠিক আছে, যেরকম আমাদের বোঝাপড়াটা এরকম ছিল। এখন হয়তো একটু কম, কারণ তো সেও তো অনেক বয়স হয়েছে তারও, বাট একটা সময় আমরা এরকমই ছিলাম। আচ্ছা, একেবারে শেষ কোশ্চেন করি, সেটা হচ্ছে আপনি সাকিবের প্রায় সব সিদ্ধান্ত সমর্থন করেন, আপনি আগেও বলছেন এখনো বলতেছিলেন, কিন্তু আমি যদি বলি যে সাকিবের অফ দ্য ক্রিকেট যা যা ডিসিশন সবগুলোকে আসলে সমর্থন করেন আপনি? না, আমি একটা কথা প্রথমেই বলছিলাম যে আমি একটা জিনিস আমি কখনোই মানতে পারি নাই, এবং এই নিয়ে আমার সাথে তার অনেক ঝামেলা হয়েছে, এবং ইভেন আমি তার সাথে অনেকদিন কথাও বলি না। সেটা হচ্ছে তার রাজনৈতিক সিদ্ধান্তটা, সেটা আমি কখনো এখনো মানি না, আগেও মানি নাই, এটা আমি কোনোদিনই মানবো না। কারণ আমার কাছে মনে হয়েছে যে এটা রাইট সিদ্ধান্ত ছিল না। এটা আমি সবসময় তার সাথে আমার একটা এটা নিয়ে কথা হয়েছে, এবং আমি অনেকদিন কথাও বলি না তার সাথে এই নিয়ে। আগের বার যখন হয়েছে তখন আমি অনেক চেষ্টা করে এটা চেষ্টা করছি যেন না যায়। এবার কীভাবে হয়েছে সেটা বলতে পারবো না, কারণ ওই সময়টা আমি বললাম এই রাজনৈতিক সিদ্ধান্তটা আমি কখনোই মেনে নিতে পারি না। আমার কাছে মনে হয়েছে যে না, সাকিব যেই প্লেয়ার, সে আসলে সে যখন আমাদের দেশে যখন আপনি যখনই একটা পলিটিক্যাল একটা পার্টিতে চলে যাবেন, আপনার অর্ধেক হয়ে যাবে আপনার সেই সাপোর্টটা। তো এটাই আসলে ঘটছে। সে পলিটিক্স তো বেশি দিন করতেও পারে নাই, বাট কিছু করে না আনফর্চুনেটলি তার এটা, বাট এটা আমি কখনোই কোনো কালই সাপোর্ট করিনি। আচ্ছা, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে সাকিবের যে এক্সপার্টাইজটা, ধরেন খেলোয়াড় ওই যেটা বললাম যে আর 1-1.5 বছর 2 বছর, কিন্তু ওর এক্সপার্টাইজটা থেকে যাবে, সেই এক্সপার্টাইজটাকে বাংলাদেশে আসলে কাজে লাগানো হোক, এটা কি আশা করেন বা কিভাবে লাগানো যেতে পারে? আমি মনে করি অ্যাজ এ ইনফিল্ড লিডার বা বাইরের টিমের বাইরের যে লিডারশিপটা, সেটা সেই কোয়ালিটিটা সে যদি আমরা যদি কাজে লাগাতে পারি সেটা অনেক ভালো হবে। প্লেয়ারদের কাছে অ্যাকসেপ্টেন্সটা অনেক বেশি, হয়তো প্লেয়ারদের জন্য ফাইটও করবে, প্লেয়ারদের ভালোটাও বুঝে, কীভাবে ক্রিকেট ডেভেলপ করতে বা কীভাবে একটা বড় প্লেয়ার হইতে হবে সেইগুলো সে জানে। তো সেটা যদি আমরা ভবিষ্যতে যদি কাজে লাগাতে পারি সেটা আমার মনে হয় আমাদের দেশের জন্যই ভালো হবে। বাট এটা ডিপেন্ড করে পুরোপুরি ওর উপরে, যে ও আসলে কীভাবে আসতে চায় বা ও কি আসতে চায় কিনা, সেটাও তো তার উপর ডিপেন্ড করে। তো মোটামুটি সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে আমাদের কথোপকথনটা এখানে আজকে শেষ করতেছে সাকিব বিষয়ক। আর 1 মিনিট একটু আমরা আলাদা করে কথা বলবো, সেটা একটু সালাউদ্দিন ভাই বিষয়ক কথা বলবো।